প্রিয় শ্রোতা, বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ প্রামাণ্য অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মোহাম্মদ শাহজালাল রনি। ইতিহাসের কিছু দিন কেবল ক্যালেন্ডারের পাতায় সীমাবদ্ধ থাকে না, তারা হয়ে ওঠে একটি জাতির স্মৃতি, সংগ্রাম, আত্মত্যাগ এবং অঙ্গীকারের প্রতীক। 2024 সালের জুলাই আগস্টের গণ আন্দোলনের দিনগুলো তেমনই এক অধ্যায়, যেখানে বহু মানুষ আহত হয়েছেন, কেউ কেউ জীবন দিয়েছেন, আর অগণিত মানুষ প্রত্যক্ষ করেছেন ইতিহাসের নির্মম ও বেদনাবিধুর মুহূর্ত। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমরা শুনব সেই সময়ের একজন প্রত্যক্ষ যোদ্ধার কথা, শহীদ পরিবারের সদস্যদের অনুভূতি এবং একজন প্রত্যক্ষদর্শীর স্মৃতিচারণ। রক্তে লেখা ইতিহাস কখনো মুছে যায় না। ত্যাগের প্রতিটি গল্প জাতির হৃদয়ে বেঁচে থাকে। যারা সামনের থেকে দেখেছেন সংগ্রামের দিন, তাদের কণ্ঠেই ধরা পড়ে ইতিহাসের সত্য। প্রথমেই শুনব 2024 সালের গণ আন্দোলনের একজন প্রত্যক্ষ যোদ্ধা জনাব আবুল বাশারের সাক্ষাৎকার। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতারের সকল শ্রোতাদেরকে জানাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে এবং জুলাই বিপ্লবের আহত ভাই বোনদের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই জুলাই বিপ্লবে, সত্যি যে বিপ্লবে সারা বাংলাদেশে যে সকল ভাই বোন শ্রমিক নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি এবং শ্রদ্ধার সাথে স্মরণ করি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ আব্দুল কাইয়ুম, তার পরিবারের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করি। এই আন্দোলন যখন 2018 সালে যখন কোঠা আন্দোলন করে, তখনও আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম। তখন দাবির মুখে সরকার মেনে নিয়েছে এই কোঠা আর বাংলাদেশে থাকবে না। জুলাইতে এসে আবার সরকার একটা নীল নকশা করে আবার কোঠা পুনর্বহাল করে। এই দাবিতে যখন সরব হয়ে ওঠে আমাদের শিক্ষার্থীরা, সারা বাংলাদেশের শিক্ষার্থীদের মতোই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আন্দোলন স্বাভাবিক গতিতে চলতে থাকে। যখন 11 জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে সকলে যখন কোটবাড়ি বিশ্বর দিকে রওনা হয়, তখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন আনসার ক্যাম্পের পাশে পুলিশ নির্বিচারে গুলি চালায় আমাদের ভাই বোনদের উপর। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী, আমার অনেক ভাই বোন আহত হয়েছে। এরপর থেকে আমরা, তখন শুরু থেকে আমাদের সমর্থন ছিল, যেহেতু আমরা একটা রাজনৈতিক দলের অংশীদার, আমরা চেষ্টা করেছি আমাদের শিক্ষার্থীদের আন্দোলনটা যাতে নিরপেক্ষ আন্দোলন থাকে। ধন্যবাদ জনাব বাশার, আপনি খুব সুন্দরভাবে বিষয়গুলো উপস্থাপন করেছেন। কুমিল্লা শহরের কোন কোন এলাকায় তখন সবচেয়ে বেশি আন্দোলন ছড়িয়ে পড়ে, আর আপনি কোন এলাকায় অবস্থান করছিলেন তখন? কুমিল্লা শহর আন্দোলন 18 তারিখ পর্যন্তই কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোধী আন্দোলন চলমান ছিল। 18 তারিখে রাতের পরে এই 18 তারিখে তো একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এর মধ্যে 16 তারিখেও আমরা অবস্থান করি, সেখানেও শান্তিপূর্ণভাবে আমাদের অবস্থান কর্মসূচি চলমান থাকে। 18 তারিখ, এর মধ্যে 14 তারিখে পুলিশ আমার বাসায় যায় এবং আমাকে ধরার জন্য যখন ধাওয়া করে, তখন আমি আসলেই দেওয়াল টপকে পালানোর সময় আমার পায়ে ব্যথা পাই এবং এই ব্যথা নিয়ে আমি 18 তারিখে অংশগ্রহণ করি। সবচেয়ে দুঃখজনক হচ্ছে এই সরকার যেটা করেছে, আমি যখন আমার সহযোদ্ধাদের জন্য পানির ব্যবস্থা, সবচেয়ে আন্দোলনের কোটবাড়ি বিশ্বের ওইখানে আন্দোলন চলার পরে টিয়ারশেল গ্যাস নিক্ষেপ করার পর আমাদের অনেক ভাই, অনেক রাজনৈতিক সহযোদ্ধা, অনেক সাধারণ শিক্ষার্থী এবং স্কুল কলেজের শিক্ষার্থীরাও 18 তারিখে অংশগ্রহণ করেছিল। যে র্যাবের সাথে যেই র্যাব, এই বিডিআর বা পুলিশ বাহিনী যেভাবে গুলি এবং বিভিন্নভাবে ছত্রভঙ্গ করার জন্য যেই 6 ঘন্টা ব্যাপী যে যুদ্ধ হয়, সেখানে সবচেয়ে প্রয়োজনীয় ছিল পানি, কিন্তু আমরা পানি সরবরাহ করতে পারিনি। শহর, আমি যেই আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা অনেক চেষ্টা করছে, শহর থেকে কোনো পানির গাড়ি ঢুকতে দেয় নাই। পুলিশ সিএনজি থেকে, আমি যখন বিশ্বর থেকে পানি নিয়ে সিএনজি থেকে রওনা হই, আপনার বেলতলি বিশ্ববিদ্যালয় গেটে আমাকে আটকিয়ে দেয়। এটা আসলে ওই যে সেই ইয়াজিদ বলি, আলী রাদিয়াল্লাহু তাআলার সন্তান হোসাইন, এর হাসান হোসাইনের সাথে যে ইয়াজিদের যে কাণ্ড, যে পানি দেয় না, ফোরাত নদীর পানি ব্লক করে রাখছিল, ঠিক এই আন্দোলনকারীদেরকে ছত্রভঙ্গ করার জন্য এবং ক্ষতিগ্রস্ত করার জন্য পানি, যে উপনাম জীবন, সেই পানি আন্দোলনের স্পটে নিতে দেয় নাই। এর চেয়ে বড় কষ্টদায়ক আর কিছু হইতে পারে না। মায়ের চোখে আজও ভাসে সন্তানের মুখ, নীরব ঘর যেন অশ্রুর ভাষা শেখায়। হারানোর বেদনা ভাষায় মাপা যায় না, তবু সেই ভালোবাসা অমলিন হয়ে থাকে। এবার আমরা শুনব জুলাই আন্দোলনে শহীদ
মাহমুদুল হাসান রিজভী এর মায়ের অনুভূতি। আমি শহীদ মাহমুদুল হাসান রিজভীর আম্মু। খুব অল্প বয়সে আমার ছেলে প্রথম সন্তান মাহমুদুল হাসান রিজভী। তখন আমি হেরাব্বু একটা এনজিওতে চাকরি করে ওকে বা ভালো পড়াশোনা করাবো বা নিজের সন্তানকে নিজের মতো করে গড়াবো মনে করে আমি নোয়াখালী জেলায় বিভিন্ন জায়গায় ওরা আবার চাকরির ক্ষেত্রে বাসা বাড়িতে রই ওরে ভালো প্রতিষ্ঠানে পড়ানোর জন্য। ওএসএসসি দেওয়ার পরে ওরে আমরা ডিসিশন নিয়ে ওরে একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াবো, যারা পড়াইতে আমাদের মতো ফ্যামিলি কিছু করতে পারব না। তখন ওরে আমি সিদ্ধান্ত নিই, তখন ও লক্ষ্মীপুর পলিটেকনিক্যালে টিকে ইঞ্জিনিয়ারিং করছে ইলেকট্রনিক্সের উপরে। তখন ওখানে 4 বছর কোর্স শেষ করে ওরে ঢাকা ইন্টারভিউর জন্য আমি জুনের 23 তারিখে মনে হয় আমি ঢাকা নিয়ে গেছি, যাই ওরে বাসা ঠিক করে সব কিছু করে জুলাইয়ের 3 তারিখে বাসায় উঠে দিয়ে আসি। তো এরপরে শুনি আন্দোলন হইতেছে বা ঢাকাতে তো আন্দোলন হয় কম বেশ, শুনি কলেজের খোলাফানি করে এই করে সেই করে, বা এত বড় কিছু হবে এরকম কিছু জানা ছিল না। ছেলের সাথে মোটামুটি মোবাইলে কথা হয়, আন্দোলনের ব্যাপারটা তো মাথায় রাখি নাই। পরে শুনি যে আন্দোলনে নাকি মারা যাইতেছে বা খুব গুরুতর হইতেছে। তখন আমি ছেলেকে প্রায় 16 তারিখে মনে না 17 তারিখে হয়তো আমি ফোন দিয়ে বলতেছি, বাবা ওখানে নাকি আন্দোলন চলতেছে, তুমি ওখানে জড়াইও না, তোমার কোটার দরকার নাই বাবা, তুমি যেটা পড়ছো ওটা নিয়ে তোমার একটা লক্ষ্য তুমি ফুসি গেছো, দরকার নাই বাবা এগুলোতে যাই না, ঢাকা তুমি নতুন। ও প্রথমবারের মতো ঢাকা গেছে ওই সময়। পরে না মা আমরা তো বাইরে নিই, আমার বাসা থেকে আমি যে 3 দিন আমাদের বাজার হইতেছে না, আমি বাসায় থাকি। আমি বললাম বাবা কী করবে, ক্লাস হইতেছে? না আমাদের বন্ধ, দেখি শনিবার পর্যন্ত যদি না খুলে আমি নোয়াখালী চলে আসবো। বৃহস্পতিবার 18 তারিখ জুলাই আমি আসর নামাজ পড়ে একটু দাঁড়াইছি, বাইরে এসে কথা বলতেছি, সবার মুখে একটাই কথা, আন্দোলন চলতেছে ঢাকায়, খুব খারাপ অবস্থা। তখন আমি বলতেছি না আমার ছেলে তো ঘর থেকে বাইরেও না, কথা হয়েছে, কিন্তু তবু আমি ওই দিন আর ছেলের সাথে কথা বলি নাই, আল্লাহ আমার বলে রাখছে। তখন আমার কাছে 5-6টা নাগাদ একটা ফোন আসে, আমার নাম্বারটা চিনে ছিল না, বন্ধুবান্ধবের নাম্বার আমার কাছে অনেকটা ছিল, ওই নাম্বারটা আমার চিনে ছিল না। আমার ফোন দিয়ে বলতেছে, কান্না করতেছে ছেলেটা। আমি মনে করছি হয়তো কেউ দুষ্টুমি করতেছে, অত কথাটা আমি গুরুত্ব দিই নাই, মানে কানে ধরে রেখেছি, কথার উত্তর দিতেছি না। কিছু পরে ওই ছেলেটা বলতেছে আংটি রিজভী, শুধু রিজভী বলাতে আমার মনে যেন তখন আমার মাথার উপর আকাশ ভাঙি পড়ছে। আমি আর কিছু দুইবার ভাবি নেই কী হয়েছে বা কী, এটাও জিজ্ঞাসা করার মতো আমার পরিস্থিতি ছিল না, আমার ভিতরে একটা কম্পর চলে আসছে। তখন আমি কী করব মানে করতে পারতেছি না। পরে আমার বাসার আশপাশে সবাই চলে আসছে, আসি সবাই মতো নাম্বার দিয়ে বিভিন্ন দিকে যোগাযোগ করছে। তখন নেট খুব মানে নেটে কাজ করতেছে না, নেট বন্ধ। তখন একটার পর একটা আমার ভাই, আমার আত্মীয় স্বজন, একজন থেকে একজন সবাই ফোন দিয়ে জানতেছে। তখন বলতেছে ওর মাথায় গুলি লাগছে, একবার বলতেছে হাঁটু গুলি লাগছে, একবার একটা মানে ওরা সঠিকটা বলতে চায় না, ভয়ে নাকি জানি না। এরকম করতে করতে প্রায় সন্ধ্যা 7টা হয়ে গেছে। তখন আমার হাসপাতাল থেকে একটা আবার মেয়ে ফোন করি বলতেছে আন্টি আমরা আপনার ছেলের সাথে, আপনার ছেলে আইসিইউতে ভর্তি আছে, আপনি নোয়াখালী থেকে তো আসা সম্ভব না, সব কিছুই তারপরে চেষ্টা করেন আসার জন্য আপনাদের ফ্যামিলি থেকে, আর ঢাকা যদি কেউ থাকে দ্রুত ওর জন্য হাসপাতালে একটা লোক পাঠান। মানে আমরা তো ছাত্র, আমাদেরকে অ্যালাউ করতেছে না, ওর একটা অপারেশন লাগবে বা ওর আরও চিকিৎসা উন্নত লাগবে, ওর হাসপাতালে ওরা আইসিইউতে রাখছে, এখন আমরা তো ভিতরে যেতে পারতেছি না, কিছু বলতে পারতেছি না। আর এই হাসপাতালও নাকি হামলা চলতেছে, যারা আহত তাদের যেন চিকিৎসা না নেওয়া হয়, এরকম একটা ফোন আসে। তখন আমরা এখান থেকে কিছু পাইতেছি না, একটা অ্যাম্বুলেন্স ধরায়, তখন প্রায় রাতে 10টা বাজে। তো এখান থেকে খবর মানে ওখান থেকে খবর আসে যে ছেলে আইসিইউতে ভর্তি আছে, চিকিৎসা চলতেছে এই। আর আমরা এখান থেকে 10টার দিকে বাইরে হই, যখন নোয়াখালী পার হই তখন বিভিন্ন দিকে ফোন আসে আপনার ছেলে আর নাই, আপনারা ঢাকা যাবেন না, যদি আপনারা ঢাকা যান আপনার ছেলের লাশও আনতে পারবেন না, আপনারা কেউ জিতে ফিরে আসতে পারবেন না, ঢাকার পরিস্থিতি এত খারাপ, ওখান থেকে কেউ লাশ নিয়ে আসতে পারে না। সন্তানের স্বপ্ন থেমে যায়, কিন্তু তার আদর্শ থেমে থাকে না। মায়ের বুকের কান্না ইতিহাসের পাতায় চিরদিন অমর হয়ে বেঁচে থাকে। এবার শুনব জুলাই আন্দোলনের শহীদ ওয়াকিল আহমেদ শিহাবের মায়ের সাক্ষাৎকার। আমি শহীদ ওয়াকিল আহমেদ শিহাবের আম্মু। শিহাব আমার বড় ছেলে। এই যে আগস্টের 7 তারিখে মহিফার প্লাজায়
আমার ছেলে সকালে বাইর হয়ে যায়, আন্দোলনে গিয়ে যোগ দে। কিছুক্ষণ পরে আমার ছেলে আবার চলে আসে। ও ছাত্র জনতার ভিতরে ছাত্র আন্দোলনে ও যখন সকালে যায় তখন চলে আসবার পরে বলতেছে অনেক ঝামেলা হবে, তাই উনি চলে আসছে। এই 12টার কাছাকাছি আমার ছেলে আবার বন্ধুর ফোন পায়, বলতেছে কেউ নাই, চলে আসো। তখন গিয়ে আমার ছেলে 1টার মধ্যে দ্বিতীয় রাকাতে নামাজ পড়ে। নামাজ পড়ার পরে তখন ওরা এক জায়গায় বসেছিল। বসার পরে দেখতেছে কেউ নাই, হাঁটাহাঁটি করতেছে, তারপরে ছাত্রদের সাথে কথা বলতেছে। আমার নিরীহ ছেলে, ছাত্র আন্দোলনে যোগ দেওয়া তাদের এমন কোনো অপরাধ নেই। আমার ছেলে কোনো আড্ডায় ছিল না, এমন কোনো অপরাধী ছিল না আমার ছেলে, শুধু ছাত্র আন্দোলনে যোগ দিছে, এটাই আমার ছেলের মনে হয়। এটা কাদের জন্য করেছে? এটা রাষ্ট্রীয়ভাবে দেশের জন্য করেছে। তো যখন আমার ছেলে যোগ দেয় তখন 1টার পরে ওর বন্ধুর হাত থেকে, মহিলা কলেজের সামনে থেকে ওর বন্ধুর হাত ধরে ও দৌড়াইতে থাকে। দৌড়ায় যখন দোনো দিকে দিয়ে ফেসিসের দোসররা যখন আসে তখন আমার ছেলে ওদের সামনে মুখে পড়ে যায়। তখন আমার ছেলে কিন্তু বাড়িতে আসবার খেয়াল ছিল। একটা গুলি ওর পিঠে লাগে। পিঠে লাগার পরে ওর বন্ধু সামিরে ফোন করে, বলে বন্ধু সামির আমি গুলি খাইছি। গুলি খাওয়ার সাথে সাথে আরেকটু দৌড়ায় আমার ছেলে। আরেকটু দৌড়ানোর পরে আমার ছেলে মাথায় গুলি খায়। মাথায় খাওয়ার পরে ওর ফাঁয়ে দিবার পরে মাথায় ঠেকায়। এই ঠেকানোর পরে আমার ছেলে ওখানে পড়ে যায়। পড়ে যাওয়ার সাথে সাথে আমার ছেলের একটা ব্যাঙ্গাই নিয়ে আসে ছাত্ররা, তাও কোথাও জায়গা নাই। ব্যাঙ্গাই দিয়ে আমার ছেলের খুব কষ্টে ছাত্ররা উঠায় ঠেলি ওরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে একটা অ্যাম্বুলেন্স আনে। অ্যাম্বুলেন্সের ভিতরেও তাও জায়গা নাই। তখন ওর লগের পাশের গুলা ছাত্ররা ওরে অ্যাম্বুলেন্সিতে ওরা বসি পায়ের উপরে শোয়াই সদরে নিয়ে যায়। ফতে আমার ছেলে মৃত ঘোষণা দেয় সদরে নিয়ে। আমার ছেলের শুধু এটাই আমি বিচার চাই সরকারের কাছে, রাষ্ট্রীয়ভাবে আমার ছেলের সব শহীদের যেন দৃষ্টান্তমূলক যেন বিচার হয়, আমরা এটাই চাই শুধু। একটি পরিবারের শোক আসলে পুরো জাতির বেদনা। স্মৃতির ভাঁজে লুকিয়ে থাকে অসংখ্য না বলা গল্প। এবার শুনব জুলাই আন্দোলনের শহীদ নাসিমার বড় বোনের সাক্ষাৎকার। আসসালামু আলাইকুম, আমি নাসিমার বড় বোন কোহিনুর হোসেন। আমরা ভাই বোন 7 জন। নাসিমা সবাই ছোট। ঢাকা যখন গেছে আমার বোনটা আসলে অনেক ভালো। আপনারা আসি যেন আসলে আমার বোন মরে গেছে, আমরা সাইজে ভুলে যাওয়ার জন্য, কিন্তু ভুলতে পারি না। কারণ যখন এগুলোর কথা মনে পড়ে তখন মানে আরও বেশি কষ্ট লাগে। কারণ কিন্তু এখনও বিয়ে হয়নি, ছেলের সাথে ঠিক হয়েছে এমনি। ছেলে একটার সাথে রিলেশন ছিল, এই জন্য বিয়েটা আমরা দিতে পারি না, ছেলের জন্য অপেক্ষা করতেছে। মাঝে মধ্যে কথা বলে। ধানমন্ডির একে যখন গুলি করছে তখন আসলে যখন শুনি গুলি পাইছে, আমার বায়ু তো পাইছে, কিন্তু আমরা এটা আশ্চর্যজনক। ওরা তো সাদে জানে কীভাবে গুলিটা পাইলো না, আমাদের থেকে আশ্চর্য লাগছে। অমুকে শুনি গুলি পাইছে, অমুকে, আমাদের নিজের মানুষদের গুলি খাইব আমরা এটা কল্পনা করতে পারি না। যাক, আমার বোনটা অনেক ভালো ছিল, অনেক ভদ্র ছিল। এখনও আপনাদেরকে দেখাবো ওর ভিডিওগুলো দেখলে মানে একটা গানের সাথে তার জীবনের সাথে মিলে গেছে। একটা টিকটক করছে ও, আমার মেয়ের সাথে বেশি মানে রিলেশনটা বেশি। আমার মেয়ে আজ পর্যন্ত খালামণি, শুধু খালামণি, কোনো কিছু লেখলে খালামণি। নাসিমা খালামণি ছাড়া মানে আপনি যে করে না, এত বক্ত ছিল এদের। আসলে এগুলো বলতে চাইলে আমাদের খুব কষ্ট লাগে, কি বলবো জানেন। আমার মার কাছে সে ছিল, কারণ তার কথা মনে পড়লে আর কথা আসে না। আমার বোনটা যে এত ভালো, কেমন বুঝলাম, সারাক্ষণ আমাদের কাছে ছিল। আমার আম্মুর কাছে বেশি থাকতো, আমার বাসায় বেশি যাইতো। আপু করি কত তার স্বপ্ন ছিল। প্রিয় শ্রোতা, শুনছিলেন 5 আগস্টের গণ অভ্যুত্থানকে ঘিরে নির্মিত একটি বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান। ইতিহাসের প্রতিটি ঘটনা আমাদের নতুন করে ভাবতে শেখায়। যারা আহত হয়েছেন, যারা আপনজন হারিয়েছেন এবং যারা সেই দিনগুলোর
প্রত্যক্ষ সাক্ষী। তাদের স্মৃতিচারণ আমাদের মনে করিয়ে দেয় মানবিকতা, সহমর্মিতা এবং দায়িত্ববোধের গুরুত্ব। আজকের অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল অতিথির প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ শাহজালাল রনি। প্রযোজনা করেছেন AHM মেহেদি হাসান। আমি মোহাম্মদ শাহজালাল রনি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।